অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে আবিরকে বললাম, তোমরা দুজন দাঁড়াও, আমি ঘরটা ঠিক করে দিচ্ছি। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়লাম। মাথাটা ভনভন করে ঘুরছে। দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোনো রকমে নিজের এতদিনের ঘরটা গুছিয়ে দিয়ে বাহিরে এসে বললাম, আপনারা ভিতরে যেতে পারেন। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে রাইসাকে কোলে নিয়ে পাশের রুমে যেয়ে শুয়ে পড়লাম। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাইসার গালে পানির ফোঁটা পড়তেই রাইসা আমার দিকে চেয়ে প্রশ্ন করলো, আম্মু, তুমি কাঁদছো কেন? আমি 4 বছরের রাইসার প্রশ্নের উত্তর দিতে পারলাম না, বরং ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। কান্না করতে করতে মেয়েকে বুকে নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের চোখ মেলে তাকাতেই হৃদয়টা কেঁপে উঠল। বিয়ের পরে প্রথম কোনো দিন ঘুম থেকে জেগে আমি আবিরের মুখ দেখতে পেলাম না। সে আজ আমাকে বলবে না, আর একটু সময় আমার বুকে শুয়ে থাকো। সমস্ত শরীর যেন অবশ্যই আসছে আমার কথাগুলো ভাবতেই। অথচ পাশের রুমে আজ আবির নতুন বউকে নিয়ে শুয়ে আছে। আজ আবিরের বুকে অন্য নারী মাথা রেখে শুয়ে আছে। যে বুকে দীর্ঘ 7টা বছর আমি মাথা রেখেছি, আজ সে বুকে অন্য কারো স্থান হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে বের হয়ে আসলাম বাহিরে। কলে অজু করতে হবে। তখনই দেখলাম ওদের রুমে দরজা লাগানো। তাড়াতাড়ি অজু করে আবারও রুমে চলে আসলাম। নামাজ শেষে আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করে দিলাম। জানি না কোন অপরাধে আল্লাহ আমাকে এমন শাস্তি দিয়েছেন। সেই ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে আসি, কারো মনে কখনো কষ্ট দেয়নি নিজের জানা মতে। তবুও আল্লাহ আমাকে কেন এত কঠিন শাস্তি দিল, এটা আমি ভেবে পাচ্ছি না। নামাজ শেষ করে রুম থেকে বের হয়ে রান্না বসিয়ে দিলাম। আবির কিছুক্ষণ পরেই হয়তো খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে কাজের জন্য। একটু পরে শাশুড়ি আম্মা নিজের ঘর থেকে বের হয়ে আসলেন। রান্নাঘর আমার পাশে বসে ভাঙা হৃদয় নিয়ে বলতে শুরু করলেন, বুঝলি রে মা, সবই কপাল। কি করবো বল, একটা মাত্র ছেলে, তার মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারি না। ছেলেটা যে এমন কাণ্ড করে বসবে তা কোনোদিনও আমি ভাবতে পারি নাই। আমার শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু এসে, সত্যি মা, সবই আমার কপালের দোষ। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, মারে দেখিস, এ মেয়ের জন্য একদিন আমার ছেলে অনেক কষ্ট পেতে হবে। আমি আম্মাকে বললাম, এসব বলবেন না, সে আপনার সন্তান। আম্মা হাউমাউ করে কেঁদে দিলেন আমার সামনে। আমাকে জড়িয়ে ধরে, আমাকে তুই ক্ষমা করে দিস রুকাইয়া, অনেক শখ করে তোকে এবারের বউ বানিয়ে নিয়ে এসেছিলাম। নিজের কোনো মেয়ে নেই, তোকেই নিজের মেয়ের মতো দেখেছি। ও যে কিসের আশায় কোন লোভে এমনটা করলো আল্লাহ জানে। আম্মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আপনি কাঁদবেন না আম্মা, আমার খুব কষ্ট হয় আপনার চোখের পানি দেখলে। ছোটবেলায় মা বাবা হারিয়ে এতিম হয়েছিলাম। আপনাকে পেয়ে বুঝেছি মায়ের আদর কেমন হয়। ততক্ষণে আবিরের রুমের দরজা খুলে গিয়েছে। আবির রান্নাঘরের দিকে আসতেই শাশুড়ির রুম থেকে বের হতে হতে বলতে শুরু করলেন, আমি মা হয়ে বলতেছি, ওই মেয়েকে তুই কোন দিনে তুই সুখে রাখতে পারবি না। মা চলে যেতেই আবির আমার হাত চেপে ধরে, আমাকে তুমি ক্ষমা করে দিও রুকাইয়া। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। যে হাতের স্পর্শে আমি ভালোবাসা খুঁজে পেতাম, আছে হাতের স্পর্শে বড্ড ঘৃণা লাগছে। তাই তার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বলতে শুরু করলাম, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আবির খুশি মনেই চলে গেল ফ্রেশ হবার জন্য। রান্না শেষ করে টেবিলে খাবার বেড়ে দিয়ে আমি চলে আসলাম রাইসার কাছে। রাইসার কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। জানি না মেয়েটার কপালে কি আছে। আবির চলে যাবার অনেকটা সময় পর নতুন বউ ঘুম থেকে উঠল। তাকে দেখে আম্মা চেঁচামেচি করতে শুরু করলো। আমি যে আম্মাকে শান্ত করে ঘরে নিয়ে রাখলাম। আম্মা কেঁদেই চলেছে। আমি জানি এই কান্না আমার কষ্টের কারণে। আমি আম্মাকে সান্ত্বনা দেবার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আম্মা কোনোভাবেই নতুন বউকে মেনে নিতে পারছে না। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। এদিকে কান্নাকাটি করতে করতে আম্মা খুবই অসুস্থ হয়ে পড়ল। সেদিকে আবিরের বিন্দু পরিমাণ খেয়াল নেই। অথচ আবির ছোট থাকতে আমার শ্বশুর মারা যায়। তখন থেকে মা বাবা দুজনের দায়িত্ব পালন করে আসছিল আমার শাশুড়ি। বিয়ের পর দেখেছি আম্মা একটু অসুস্থ হলে আবির কতটা অস্থির হয়ে যেত। কেমন করে এই মানুষটা বদলে গেল আমি বুঝতে পারছি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আবিরের অবহেলা ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু চাইলেও কি সব ভুলে থাকা যায়? যায় না। যে মানুষটার সাথে এতদিন ধরে সংসার করছি, সে মানুষটাকে কি করে ভুলে থাকবো? যে ঘরটা আমার ছিল, সে ঘরটা আমার নাই।
ভাবতে বুকের ভিতরে এক অদ্ভুত রকমের ব্যথা অনুভূত হয়। এতদিনের সাজানো সংসার কেমন করে তছনছ হয়ে গেল। যে মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতোই না, সে মানুষটা আজ অন্য নারীতে আসক্ত। দিব্যি হেসে খেলে দিন পার করে দিচ্ছে তার সাথে। অথচ এই মানুষটাই আমাকে কথা দিয়েছিল, সুখে দুঃখে সারাটা জীবন আমার পাশে থাকবে। আমাদের দুজনের মাঝে হাজার কষ্টেও ভালোবাসার কমতি হবে না কোনোদিন। সে মানুষটা কেমন করে বদলে গেল, এতটা স্বার্থপর কেমন করে হলো। আমি তো কখনোই তাকে ভালোবাসতে কমতি রাখিনি। সব রকম সুখ আমি তাকে দেবার সর্বোচ্চ চেষ্টা করেছি। সে দৈহিক হোক আর ভালোবাসার হোক, সব রকম খেয়াল রেখেছি। সেই মানুষটা আমার থেকেও আর আমার রইল না। রাইসা, ও মা, মা, আমার খুব ক্ষুধা লেগেছে। রাইসার কথায় চোখের পানি মুছিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। মেয়ের জন্য খাবার বেড়ে নিয়ে আবারও ঘরে চলে আসলাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতে আম্মার ঘর থেকে চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। দৌড়ে চলে গেলাম সেখানে। আম্মা মাটিতে পড়ে কান্নাকাটি করছে আর আমাকে ডাকছে। আম্মাকে ধরে বিছানায় তুলতে যাব। আম্মা আমার হাত শক্ত করে চেপে ধরে। রুকাইয়া, আমার সময় শেষ হয়ে আসছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াবি? আমি তোর হাতে শেষবারের মতো পানি খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি চিৎকার করে রাইসার আব্বুকে ডাকছি, অথচ সে শব্দ তার কান অব্দি পৌঁছালো না। সে নতুন বউ নিয়ে বেশ আনন্দে ঘরের দরজা বন্ধ করে শুয়ে রইল। আম্মার মুখে পানি তুলে দেবার পর আম্মা শুধু আমার মাথায় হাত রাখলো, আর কোনো কথা বলল না। আমি হাউমাউ করে কান্না করতে থাকলাম আর আবিরকে ডাকতে থাকলাম। একসময় আবির দরজা খুলে আম্মুর ঘরে আসলো। আমি তার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখে বললাম, বড্ড দেরি করে ফেলেছেন আসতে। আম্মা আর নেই। এতবার ডাকলাম, একটা বারো কি আমার কণ্ঠ আপনার কান অব্দি যায়নি? আপনি কেমন যেন হয়ে গেছেন রাইসার আব্বু। আবির আমাকে কিছুটা রাগান্বিত হয়ে বলল, বয়স হয়েছে, মারা গেছে। যার যখন সময় হবে তখন সে চলে যাবে, এটাই নিয়ম। এত ন্যাকা কান্নার কিছু নেই। আমি বাকহীন হয়ে গেলাম আবিরের এতটা পরিবর্তন দেখে। নিজের মায়ের মৃত্যুতেও তার হৃদয়ে এক বিন্দু পরিমাণ আঘাত লাগেনি। এই মানুষটা কি করে এমন হলো, আমি তো ভেবেই পাচ্ছি না। মানুষটা আর মানুষ নেই, সে পাথর হয়ে গেছে। নাকি তাকে অমানুষ বলবো তাও ভেবে পায় না। আমার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। এই বাড়িতে যার আপন বলতে কেউ রইল না। দেখতে দেখতে মানুষজন দিয়ে বাড়ি ভরে গেল। নানানজন নানান কথা বলছে। একটা সময় সাদা কাফনের কাপড়ে জড়িয়ে মাকে নিয়ে রওনা হলো সকলে। আমি চিৎকার করছি আর বলছি, আমার আম্মাকে রেখে যান। আম্মা ছাড়া যে আমার আর কেউ নাই, সে কথা কেউ শুনল না। আশেপাশের মহিলারা আমাকে শক্ত করে ধরে রেখেছে। একটা সময় আমার চোখ দুটো অন্ধকার হয়ে এলো। তারপর আর কিছুই আমার মনে নেই। আমার সেন্সলেস হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। পাশে শুয়ে ঘুমাচ্ছে রাইসা। তখন গভীর রাত, আম্মার নেই। কথাটা মনে পড়তেই আমি আবার কান্না করতে শুরু করলাম। আবির হয়তো তখন তার নতুন বউকে বুকে জড়িয়ে ঘুমাচ্ছে। এটা ভাবতেই আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। আর এদিকে আম্মা চির নিদ্রায় শুয়ে আছে মাটির বিছানায়। এত কিছুর মাঝে আমার চোখে কি করে ঘুম আসে? না, আমার চোখে আর ঘুম আসেনি। ফজরের আজানের শব্দে ঘর থেকে বের হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। মোনাজাতে কান্নায় ভেঙে পড়লাম। এতিম হলেও এতদিন শাশুড়ির ভালোবাসায় তা ভুলেছিলাম, কিন্তু এখন সেও নেই। যে মানুষটা প্রথম দেখা নাকি আমাকে ভালোবেসে ফেলেছিল, সেও আজ অন্য কাউকে ভালোবাসতে ব্যস্ত। আমি কিংবা রাইসা ঠিকমতো খেলাম কিনা না খেলাম সেদিকে তার কোনো খেয়াল নেই। আমরা কেমন আছি তাও তার জানার প্রয়োজন নেই। জীবনটা অসহ্য হয়ে উঠছে প্রতিটা মুহূর্তে। নিজেকে নিজে বলতে থাকি, আম্মা হয়তো এই দুনিয়া ছেড়ে যে ভালোই করেছে, নয়তো তার জীবনটাই হয়তো আমার মতো নরক হয়ে যেত। জীবন এমন জায়গা আর এমন মুহূর্তে নিয়ে এসেছে, চিৎকার করে কাঁদতে চেয়েও চিৎকার করতে পারছি না। আম্মা মারা যাবার 7 দিন পার হয়ে গেল। বাড়ির অবস্থা এমন যে আবির তার মাকে ভুলেই গেছে। আমি যে আর সহ্য করতে পারছিলাম না। দিন দিন এই বাড়িটা আমার কাছে বড় বেশি অচেনা হয়ে উঠছিল। এতদিন ধরে যে ঘর যে বাড়ি আমি সাজিয়েছিলাম, আজ সে বাড়িটা আমার অচেনা হয়ে গেছে। বেঁচে থেকে যেন আমি আর বেঁচে নেই। দম বন্ধ হয়ে আসে এখন এ বাড়িতে। নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হয়। কোনো রকমে 20টা দিন কাটিয়ে দিলাম, আর পারছি না। আমার সামনে ওদের এত ঢং হাসি খুশি চেহারা আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আর বাড়িতে নয়। সকালে ঘুম থেকে মেয়েকে তুলে সিদ্ধান্ত নিলাম চলে যাবো এই বাড়ি ছেড়ে।
ব্যাগ গুছিয়ে আবিরকে ডাক দিয়ে বললাম, আমি চলে যাচ্ছি, আর সাথে রাইসাকেও নিয়ে যাচ্ছি আমাদের খোঁজার চেষ্টা না করার জন্য। আবির বলল, যাওয়াটা কি খুব জরুরি? এ বাড়িতে তো থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আমি হেসে বললাম, তা নেই, তবুও কেমন জানি লাগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে নতুন বউ। আমি স্পষ্ট তার ঠোঁটের কোণে হাসি দেখতে পাচ্ছি। আমি চলে গেলে রাজার সাথে পুরো রাজ্যই তার। আবির রাইসাকে রেখে যেতে বলল। আমি তাকে বললাম, তা হবে না। রাইসাকে রেখে গেলে হয়তো সে বাবার আদর পাবে, কিন্তু সৎ মায়ের সংসারে তা খুব বেশি দিন টিকবে না। তাই আমি রাইসাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। দুনিয়াতে আপন বলতে একমাত্র মামার মামি আছেন। যদি মামি মামার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তিনি আমাকে আগেও খুব একটা পছন্দ করতেন না, আর এখন যে খুব বেশি ভালো চোখে দেখবেন না এটাও আমি জানি। তবুও আপাতত একটু ঠাঁই পাবার আশায় সেদিকে রওনা হলাম। সকাল 11টার ভিতর মামার বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন মামি। উনি হয়তো কল্পনাও করেননি আমাকে এ সময় তার বাড়িতে দেখবেন। বিয়ের পর একবার শুধু এখানে এসেছিলাম। তারপর আবিরকে সব খুলে বলি। আবির আমাকে সে সময় বলে, আজ থেকে তোমার একটাই বাড়ি, ওই বাড়িতে তোমাকে আর যেতে হবে না। সেবারে আমি বাড়ি ছেড়ে বের হয়ে চলে আসার সময় একবারও বলল না, তোমার তো আর কোনো বাড়ি নেই, কোথায় যে উঠবে তুমি? মামি কি রে রুকাইয়া, এত বছর পর কি মনে করে আসলি? মামির কথায় আমি বাস্তবতায় ফিরে এসে মুখে হাসি ফুটিয়ে বললাম, কেন, আমার কি আসা নিষেধ আছে? আমি মুখে ভেঙচি কেটে, না, তুই তো আর বিয়ের পরে আসিস নাই, তাই জিজ্ঞাসা করলাম। এমন সময় বাহিরের কাজ ছেড়ে মামা বাড়িতে আসলেন। আমাকে দেখে অনেক খুশি হলেন। রাইসাকে কোলে তুলে নিয়ে বলল, এতদিনে নানার বাড়ির কথা মনে পড়ল? আমার দিকে তাকিয়ে বলল, যা, আগে হাত মুখ ধুয়ে নে, খেতে খেতেই গল্প করব। আমারও প্রচণ্ড ক্ষুধা লাগার কারণেই আর কথা না বলে হাত মুখ ধুতেই চলে যায়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মামার সাথে খেতে বসি। খেতে খেতে মামাকে সব খুলে বলি। মামা শুনে প্রচণ্ড রেগে যান এবং বলেন যে উনি আমাকে নিয়ে থানায় যেয়ে আবিরা নামে মামলা করে দিবেন। আমি মামাকে ঠান্ডা হতে বলি। সেই সাথে বলি তার কোনো দরকার নেই। আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমার এখন একটু আশ্রয় দরকার। তুমি কি আমাকে থাকতে দিবে? মামা, অবশ্যই দিব। আমার ভাগ্নে আমি ফেলে দিব নাকি? তুই প্রয়োজনে সারা জীবন এ বাড়িতে থাকবি। তোর বাড়ি, তুই থাকবি, সমস্যার কি এখানে? মামার কথায় অনেকটা সাহস পেলেও মামিকে আমার ভীষণ ভয় লাগে। হয়তো আমার জন্য মামা মামি ঝগড়াও লাগাতে পারে। যদিও আমার মামা মামির কোনো সন্তান নেই, তবুও কেন জানি মামির মনে একটু অনুশোচনা নেই, কিংবা কখনোই আমাকে মেয়ের মতো দেখতে পারে না। তবুও সব সহ্য করে রাইসার মুখের দিকে তাকিয়ে যে আমাকে এ বাড়িতে থাকতে হবে। খাবার খাওয়া শেষে মামা চলে গেলে বাহিরের কাজের জন্য আমি আমার ব্যাগ আর রাইসাকে নিয়ে চললাম আমার সেই পুরনো ঘরে। ঘরটা অনেক খালি পড়ে আছে, ধুলোবালি আর মাকড়সা জালে ভরে রয়েছে। আমি আস্তে আস্তে সব গোছাতে শুরু করলাম। এ ঘরে প্রথম আমার চোখাচোখি আবিরের সাথে। সে তার মা কিনে আমাকে দেখতে আসে। আমার খুব ইচ্ছে ছিল লেখাপড়া করে ডাক্তার হব, কিন্তু ছোটবেলায় মা বাবাকে হারানোর পর এমনিতেই মামার ঘাড়ে বোঝা হয়েছিলাম। তারপর মামি আমার লেখাপড়া কোনোভাবে মেনে নিতে চাইতো না। কোনো রকমে এইচএসসি পরীক্ষা দেই, ভালোভাবেই পাশ করি। তারপরে এবারে এসে বাড়ি থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতে শুরু করে। প্রথমে বেশ কয়েকটা প্রস্তাব ফিরিয়ে দেয়, কিন্তু মামির বাজে ব্যবহারে একটা সময় আবিরকে আর না করতে পারিনি। প্রথম দেখাতে আমারও কেন জানি আবিরকে ভীষণ ভালো লেগে যায়। ফর্সা গাল দুটো রৌদ্রে লাল টকটকে হয়েছিল। যখন আমাদের বাড়িতে সে আসলো চৈত্র মাসের কাঠফাটা রৌদ্রের এক বিকেলে, সে মায়ের সাথে আমাকে দেখতে আসে। আমি তাকে দেখে মুগ্ধ হই। সবচেয়ে বেশি ভালো লাগে আমা যখন মামাকে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমাদের কোনো কিছু দরকার নেই, শুধু মেয়েটাকে আমার চাই। আমার এমন কথায় মনে মনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ। মামি নানান রকম আয়োজন করে। সেদিন হয়তো আমি চলে যাব, তাতে সে ভীষণ খুশি হয়। আমি দূরে বসে দেখছিলাম আবির লাজুকভাবে অল্প অল্প করে খাবার খাচ্ছিল। আমার ভীষণ হাসি পাচ্ছিল আবিরকে এভাবে খেতে দেখে। হঠাৎ করে আবিরের চোখে চোখ পড়তেই আমি লজ্জায় সেখান থেকে দৌড়ে পালাই। তখন আমার বয়সই বা কত, 17 কি 18। যাবার সময় আম্মা আমার হাতে তার হাত থেকে খুলে বালাজোড়া আমার হাতে পরিয়ে দিয়ে বলেন, এটা প্রথম দিন আমার শাশুড়ি আমাকে পরিয়ে দিয়ে দোয়া করেছিল, আজ আমি তোমাকে পড়ালাম, জীবনে অনেক সুখী হবে।
আর অল্প দিনেই তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব। সেদিনই মাকে আমার ভীষণ ভালো লেগে যায়। আমি সেদিনই ঠিক করে ওনাকে কখনো কষ্ট দিব না। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। বারবার শুধু আবিরের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। একটা মানুষ এতটা সুন্দর হয় কি করে? তার কথা বলার ধরন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। সে যখন মামা মামির সাথে হেসে হেসে কথা বলছিল, তখন মনে হচ্ছিল এই মানুষটা আমার কতদিনের পরিচিত। অথচ সেই মানুষটা কিনা এমন করে বদলে গেল। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটা কি করে বদলে গেল তা আমি একটুও বুঝতে পারলাম না। যে মানুষটাকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, যে মানুষটাকে সাথে নিয়ে সারা জীবন একসাথে থাকার ইচ্ছে ছিল, আজ সে মানুষটা আমার জীবন থেকে বহুদূরে হারিয়ে গিয়েছে। আজ সে মানুষটার বুকে অন্য কেউ মাথা রেখে স্বপ্ন দেখে। কথাগুলো ভাবতেই টপটপ করে ঘুমন্ত রাইসার মুখের উপর চোখের পানি পড়তেই রাইসা চোখ মেলে তাকিয়ে বলে উঠল, আম্মু, তুমি কাঁদছো কেন? মেয়ের কাছে চোখের পানি লুকাতে তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়ে, কই মামনি, কাঁদছি না তো। চোখে ময়লা পড়েছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে, তুমি ঘুমাও। রাইসা আর কিছু বলল না। আমার হাত শক্ত করে চেপে ধরে আবারও ঘুমিয়ে পড়ল। আমি ভাবছি কতদিন আমার এভাবে কাটবে। মেয়ে বড় হবে, মানুষজন হাজার রকম কথা বলবে। আমি কি পারবো সমাজের এই মানুষদের সব কথা সহ্য করে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে? আমার নিজের সারাটা জীবন কষ্টে কেটেছে। যখনই ভেবেছি হয়তো একটু সুখেই থাকবো, ঠিক তখনই আবির আর একটা বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছে। আবিরের চোখের সামনে একটি বাড়ির জন্য কি আমার মুখটা কিংবা রাইসার মুখটা ভেসে উঠল না? সে তো সব জানতো আমি কতটা কষ্ট করে বড় হয়েছি। তারপরেও কি করে সে পারল এমন জঘন্য একটা কাজ করতে? কত কত প্রশ্ন, অথচ এই প্রশ্নের উত্তর দেবার মতো মানুষ নেই। আবির আজ অন্য নারীতে আসক্ত। তার হৃদয়ের কোথাও আমাদের জায়গা নেই। তার মন প্রাণ সমস্ত জুড়ে তার নতুন স্ত্রী। সে তাকে নেই সুখে থাকুক। ভাবতে ভাবতে দু চোখের পাতা বারবার এক হয়ে আসে। আজ কতগুলো দিন ঠিকমতো ঘুম নেই। কে যে যন্ত্রণায় দিন কাটাচ্ছি তা আমি ছাড়া আর কেউ বুঝবে না। একটা সময় আর চোখ মেলে থাকা সম্ভব হলো না। ক্লান্তির কাছে হেরে গেলাম। দু চোখের পাতা এক হয়ে গেল। ফজরের আজানে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। ঘর থেকে বের হয়ে গেলাম অজু করার উদ্দেশ্যে। ততক্ষণে মামা উঠে পড়েছে। মামা আমার আগে অজু করে জালটা হাতে নিয়ে বের হতে হতে বলল, মেলা দিন নদীতে যায় না, তোরা আসিস, নামাজ পড়ে নদীতে যেয়ে দেখি 4টা মাছ পাই কিনা। আমি কিছু বলার আগেই মামা হনহন করে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে বিছানায় রাইসার পাশে শুয়ে পড়লাম। বিয়ের পর অনেক সকাল হয়েছে এমন। আমি নামাজ শেষ করে আবিরের পাশ দিয়ে হাঁটাচলা করছি। হঠাৎ করে আবির আমার হাত ধরে টান দিয়ে তার বুকে মাথাটা নিয়ে গেছে। আমি যখন প্রশ্ন করতাম, কি তুমি ঘুমাওনি, তখন সে মিষ্টি করে হেসে বলতো, তুমি পাশে না থাকলে কি আর দু চোখে ঘুম আসে? মনে একটু শান্তি পায় না তুমি পাশে না থাকলে? সেই মানুষটাই দেব্যি হয়তো ঘুমিয়ে আছে তার নতুন বউকে নিয়ে। হয়তো তাকেও একই কথা বলে। কথাগুলো ভাবতে ভাবতে রান্নাঘর থেকে মামির গলার শব্দ ভেসে আসলো। মামি খুব উচ্চস্বরে বলছে, নবাবের বেটির মতো ঘুমালে চলবে নাকি? সংসারে কি আর কোনো কাজ নেই নাকি? এখানে থাকতে হলে সংসারের কাজকর্ম করেই থাকতে হবে। আমি বুঝতে পারলাম আর শুয়ে থাকা সম্ভব নয়। অথচ একটা সময় গেছে আমি বিছানা ছেড়ে উঠে আসার চেষ্টা করেছি। আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে বলেছে, আর একটু পরে উঠলে কিছুই হবে না। আর যখন ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চায়, তখন আর শুয়ে থাকার মতো অবস্থা নেই। দ্রুত বিছানা থেকে নেমে রওনা হলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজার সামনে আমাকে দেখে মামি মুখ ভেঙচি কাটলেন। আমি নিজেকে নিজেই প্রশ্ন করলাম, উনি এমন কেন? কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। মামি আমার দিকে তাকিয়ে বলল রান্নায় সাহায্য করার জন্য। আমি কোনো রকম কথা না বাড়িয়ে তাকে রান্নায় সাহায্য করতে শুরু করলাম। মামি আমাকে রান্নার দায়িত্ব দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। আমি রান্না করে চলেছি, তবে খুব যে বেশি মনোযোগ আছে রান্নাতে তাও নেই। মনে মনে ভাবছি, যদি রাইসা না থাকতো তবে সমাজের কাউকে মুখ দেখাতাম না। হয় গলায় দড়ি দিতাম, না হয় বিষ খেয়ে মারা যেতাম। এই পৃথিবীর মানুষগুলো কেউ আমার আপন নেই। ভাবতে ভাবতে হঠাৎ করেই গরম তেল আমার হাতে ছিটকে এসে পড়ল। অসহ্য যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মামি বাইরে থেকে দৌড়ে রান্নাঘরে চলে আসলেন। মামি হাতে পানি দিতে দিতে বড় বড় চোখ করে বলতে শুরু করলেন, এতদিন সংসার করেও যে মেয়ে রান্না শিখতে পারেনি, সে মেয়েকে সংসারে কেন বা রাখবে স্বামী?
মামির কথায় আমি প্রতিবাদ করলাম না। গরম তেলে হাতের যে যে অংশ লেগেছে সেখানে জ্বলে পড়ে চামড়া উঠে মুহূর্তেই সাদা হয়ে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হাতে, দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চিন্তা করতে শুরু করলাম, এই সামান্য গরম তেলেই এত কষ্ট, তাহলে গলায় দড়ি কিংবা বিষ খেয়ে যদি মারা যেতাম তাহলে কতটা কষ্টই না হতো। না, এসব ফালতু চিন্তা আমার মাথায় নিয়ে আসা যাবে না। আমাকে বাঁচতে হবে। মামি আমাকে বকা দিতে দিতে বলল রান্নাঘর থেকে বের হয়ে যেতে, সেখানে থাকলে জ্বালাপোড়া আরও বাড়বে। আমি সেখান থেকে বের হয়ে আসলাম। রাইসার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি বিয়ের পর আমার দিনগুলো কত ভালো ছিল। আমি রান্না করতে পারতাম না, আম্মা আমাকে নিজের পাশে আদর করে বসিয়ে রান্না করা শিখিয়েছেন। কিভাবে কি করতে হয়, কিভাবে চুলায় আগুন জ্বালাতে হয়, ঠিক নিজের মেয়ের মতো করে। একদিন বৃষ্টিতে বাড়ির উঠোন পিছিল হয়ে গিয়েছিল। আমি সেখানে পা পিছলে পড়ে যাই। কোমরে কিছুটা ব্যথা পেয়ে চিৎকার করি। আবির চিৎকার শুনে দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিয়ে ঘরে যায়। আমি বলি কি করছো, মা দেখবে। সে হাসি আর বলে দেখলে কি সমস্যা, আমি আমার স্ত্রীকে ঘরে নিয়ে যাচ্ছি, অন্য কোনো নারীকে তো নিয়ে যাচ্ছি না। ঘরের বিছানায় শুয়ে প্রথমে যেয়ে পানি গরম করে নিয়ে এসে তা দিয়ে আমার কোমরে ছ্যাঁকা দিতে শুরু করলো। অনেক সময় এমন করার পর একটা সময় নিজের দুহাত দিয়ে কোমর টিপে দিতে শুরু করলো। একটা সময় আমার ব্যথা কমে আসলো। সেই সাথে কখন যে দু চোখ বুজে ঘুমিয়ে গিয়েছিলাম তাও বলতে পারবো না। যখন দু চোখ মিলে তাকিয়েছিলাম তখন গভীর রাত ছিল। চোখ মিলে নিজেকে আবিষ্কার করেছিলাম আবিরের বাহুডরে। কি যে সুখকর অনুভূতি ছিল সে সময়, সেদিনগুলোই। আমিও আবিরের গলা জড়িয়ে বুকের মাঝে মাথা রেখে ঘুমিয়ে যেতাম। আজ হাতে এত যন্ত্রণা হচ্ছে, অথচ দেখার মতো মানুষ নেই, একটু মলম লাগিয়ে দেওয়ার মতো আপন কেউ নেই, পরম মমতায় বলার মতো কেউ নেই খুব কি জ্বলছে। জীবনটা এমন করে জানি পরিবর্তন হয়ে গেল। আজ একজন আপন মানুষের বড্ড বেশি অভাব অনুভব করছি জীবনে। ভাবনায় ছেদ পড়ল মামার ডাকে। কখন যে সকাল গড়াতে গড়াতে বেলা বেড়ে 11টা বেজে গেছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি রাইসাকে ডেকে ফ্রেশ হয়ে মামার পাশে যেয়ে বসলাম। মামি ভাত বেড়ে দিলে আমি রাইসার মুখে তুলে খাইয়ে দিলাম। রাইসার খুব ক্ষুধা লেগেছে বুঝতে পারলাম ওর খাওয়া দেখে। আবিরের সংসারে আর যাই হোক, আমার মেয়ের খাবার কোনো কষ্ট হয়নি। ঘরে ওর জন্য কিছু না কিছু কিনে এনে রাখতো আবির। আর এখানে মামি একবার যা দেয় তা দুজনে চুপচাপ খেয়ে নেই। দ্বিতীয়বার আর মামির কাছে ভাত চাওয়ার মতো সাহস হয় না। এমনিতেই মামার ঘাড়ে বসে খাচ্ছি, যদি দ্বিতীয়বার খাবার চাওয়াতে মামি মুখের ওপর কিছু বলে দেয়, সে লজ্জায় চাইতে পারি না। মামি ওর দ্বিতীয়বার খাবার নিতে বলে না। খাওয়া শেষ হতেই মামা বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমি রাইসাকে ঘরে নিয়ে যেয়ে রেখে আবার ফিরে আসলাম রান্নাঘরে। থালা বাসনগুলো নিয়ে বের হয়ে গেলাম ধুয়ে রাখার জন্য। দেখতে দেখতে এভাবেই 3টা দিন কেটে গেল। মনের ভিতর কোনো রকম শান্তি পাচ্ছি না, বরং ভিতর ভিতর আর অনেক বেশি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। মেয়েটাকেও ঠিকমতো খাওয়াতে পারছি না। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে নিজের কাছে। মা হয়ে নিজের মেয়ের মুখে 2 বেলা ঠিকমতো ভাত তুলে দিতে পারছি না। এর চেয়ে অসহনীয় আর কী বা হতে পারে। তেমন কিছুই আমি জানি না যে বাহিরে যে কিছু একটা করব। এদিকে গ্রামে মেয়েদের করার মতো কিছু নেই। মাথার ভিতর যখন হাজার রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই বাহির থেকে মামির ভাইয়ের ছেলের কণ্ঠস্বর ভেসে আসলো। এই লোকটা প্রচণ্ড বাজে চরিত্রের। স্কুল কলেজে যাবার সময় দেখতাম নেশা করে রাস্তার ভিতর মেয়েদের সাথে বাজে ব্যবহার করত। মাঝে মাঝে মেয়েদের ওড়না ধরে টানাটানি করত। এমনকি কখনো কখনো তাদের শরীরেও হাত দিত। ছোটবেলা থেকে এই লোকটাকে আমি প্রচণ্ড রকমের ভয় পাই। আগে যখন লোকটা আমাদের বাড়িতে আসতো, আমি কোনো না কোনো বাহানা দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতাম। এই লোকটার চাহনি খুবই বাজে। মামি বাহির থেকে ডাকতে শুরু করলো আমাকে, রুকাইয়া কই গো, বাহিরে আসো, মেহমান আসে। আমি মামিকে বলে দিলাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি বের হব না। মামি কিছু সময় একা একাই বকবক করলো। এমন সময় তার ভাইপো জব্বর বলে উঠল, ফুপু থামো তো, তোমার ভাগ্নি তো রঙিলা রূপবান, সে কি পরপুরুষের সামনে আসবে? মামির সাথে সাথে বলে উঠল, অমন রূপ থেকে লাভ কি? যে রূপে স্বামীকে বেঁধে রাখতে পারিনি, স্বামীকে আরেকটা বিয়ে করতে হয়েছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে ওর স্বামী কেন আবার বিয়ে করবে? মামির মুখে এমন বাজে কথা শুনবো আগে কখনোই ভাবিনি। চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করলো। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। জব্বর মিয়া বলতে শুরু করলো, আরে ফুপু,
এসব মেয়েদের ওষুধ কি তা আমার জানা আছে। এখন তুমি ঘরে চলো, প্রচণ্ড ক্ষুধা লাগছে, খাবার দিবা। দুজন কথা বলতে বলতে সেখান থেকে চলে গেল। আমি জানি জব্বার মিয়া খুব একটা সুবিধার লোক না। যতটুকু সম্ভব তাকে এড়িয়ে চলতে হবে, না হলে কখন কোন অঘটন ঘটিয়ে ফেলা বলা যায় না। দুপুরে মামা বাড়িতে আসতে জব্বার মিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আমি রাইসাকে সঙ্গে নিয়ে খেতে বের হলাম। খাবার টেবিলে মামি কিছু বলল না, বরং না চাইতেও দ্বিতীয়বার প্লেটে ভাত তুলে দিল। আমার কাছে মনে হলো আজ অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম। রাইসাও আজ মনে হয় তৃপ্তি নিয়ে খেল। মামি কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কেমন জানি আমতা আমতা করছে। আমি আর সেদিকে খেয়াল করলাম না। খেয়ে রাইসাকে সঙ্গে নিয়ে উঠে নিজের রুমে চলে আসলাম। দুচোখে ঘুম লেগে আসে। এমন সময় টিনের চালে বৃষ্টির টপ টপ শব্দখানে ভেসে আসতেই দুচোখ খুলে গেল। বিয়ের বছর দুপুরের ঘটনা। তখনও আমাদের মাঝে কত ভালোবাসা। একদিন রাতে খাওয়া শেষ করে বিছানায় এসে শুয়ে পড়েছি। এমন সময় প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। আমি জানালা খুলে দুহাত বাড়িয়ে দিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছি। হঠাৎ করে আবির ঘরে ঢুকে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি বলে উঠলাম, কি করছেন? আবির, তেমন কিছু না, বউকে একটু আদর করছি। আমি লজ্জা পেয়ে, ইস, কি বলেন আপনি? আবির, আচ্ছা, তোমার কি বৃষ্টি খুব পছন্দ? আমার ভীষণ পছন্দ। কলেজে পড়ার সময় যখন বৃষ্টি হতো তখন আমি ভিজতে ভিজতেই বাড়িতে ফিরতাম। আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু কেন বলেন তো? আবির, না এমনি। এ বাড়িতে আসার পর তো তোমাকে কখনো বৃষ্টিতে ভিজতে দেখিনি। আমি হাসতে হাসতে বললাম, কে করে দেখবেন, এখন তো আর বৃষ্টিতে ভিজে না। বিয়ের পর মেয়েদের অনেক সুখ আহ্লাদ ত্যাগ করতে হয়, হয়তো নাকি সংসারের সুখের হয় না। আবির, আচ্ছা, তোমাকে সব আজগুবি কথা কে বলেছে? মানুষের মনে সুখ আহ্লাদ না থাকলে সে সংসার কি করে সুখের হয়? আমি আবিরের প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। এক দৃষ্টিতে বাহিরে তাকিয়েছিলাম। হঠাৎ করে আবির আমাকে কোলে তুলে নেয়। আমি তাকে বলি, কি করছেন? সে কোনো উত্তর না দিয়ে হাসে। আমি মুগ্ধ হই তার হাসিতে। সে আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। ঝুম বৃষ্টিতে সে আমাকে কোলে নিয়ে বাড়ির উঠানের মাঝে এসে দাঁড়ায়। তার কপাল বেয়ে টপ টপ করে বৃষ্টির পানি আমার গালে মুখে পড়তে থাকে। লজ্জায় আমি চোখ মেলে তাকাতে পারছিলাম না। বৃষ্টির সাথে শো শো করে বাতাস হচ্ছিল। চারিপাশে গাছের পাতারা যেন সে বাতাসে নিজেদের মতো শব্দ করে নৃত্য করে যাচ্ছিল। মাঝে মাঝে আকাশে বজ্রপাতের শব্দে আমার চোখের পাপড়ি কেঁপে কেঁপে উঠছিল। আমি সে শব্দে শব্দ করে আবিরের পিঠ খামচে ধরছিলাম। আমার কাছে তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। কে বলে বিয়ের পর নিজের সব সুখ বিসর্জন দিতে হয়? আবিরের মতো বর যারা ভাগ্যে আছে সে ভাগ্যবতী। একটা সময় মেঘের গর্জন বাড়তে থাকে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে আবিরকে বলি, চলো, আর ভিজবো না, আমার ভীষণ ভয় করছে। আবির শব্দ করে হেসে ওঠে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি সে হাসি। এত সজীব আর প্রাণবন্ত হাসি, আমি যেন নিজেকে হারিয়ে ফেলি সে হাসিতে। একটা মানুষের হাসিও যে এত সুন্দর হতে পারে। আমি আবিরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করি। হুট করে আবির প্রশ্ন করে, এমন করে তাকিয়ে কি দেখছো? আমি লজ্জায় অন্যদিকে মুখ লুকিয়ে বলি, কিছু না। এত সময় ধরে আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? আমাকে নামিয়ে দিন। আবির আবারও সেই মুগ্ধ করা হাসি দিয়ে আমাকে আরেকটু ওপরের দিকে তুলে নিয়ে বলে, হ্যাঁ, একটু যে কষ্ট হচ্ছে না তা ঠিক নয়, তবে সেই কষ্ট এক্ষুনি পুষিয়ে নিচ্ছে বলে তার ঠোঁটজোড়া নামিয়ে নিয়ে আসে আমার ঠোঁটে। হঠাৎ বজ্রপাতে বাস্তবতায় ফিরে আসি। রাইসাকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে রাখি যেন এ শব্দে ওর ঘুম ভেঙে না যায়। মানুষের জীবনে হয়তো সুখের সময় খুব কম, তবে সে সুখের স্মৃতি মানুষ সারা জীবন বয়ে বেড়ায়। প্রতিদিন প্রতিক্ষণে মানুষ কষ্টের সাথে মোকাবেলা করে, তাই তো সুখের স্মৃতিগুলো মানুষ খুব সহজে ভুলতে পারে না। আমার জীবনের হয়তো সুখের মুহূর্তগুলো চলে গিয়েছে, তবে সময় সেই মুহূর্তগুলো রঙিন হয়ে আছে আমার সমস্ত হৃদয় জুড়ে। তাই তো চাইলে খুব সহজে তা আমি ভুলে যেতে পারবো না। আমি ভুলে যেতে আবিরকে। জীবনের 7টি বছর যে মানুষটাকে ভালোবেসে কাটিয়েছি, সে মানুষটার ভালোবাসায় কাটিয়েছি। যে মানুষটার সাথে আমার সব সুখের স্মৃতি, সেই মানুষটাকে কি করে ভুলে যাব? তাকে ভুলতে না পারলেও তার থেকে বহুদূরে আমাকে থাকতে হবে। আমার মেয়েটার জন্য খুব কষ্ট লাগে। ছোটবেলায় বাবা মা হারিয়ে আমি এতিম হয়েছিলাম, আর আমার মেয়েটা বাবা থাকতে তো আর আদর থেকে বঞ্চিত হচ্ছে। মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে চোখের পানি মুছে শক্ত করে চেপে ধরে একসময় ঘুমিয়ে পড়লাম। একসময় বৃষ্টি থেমে গেছে। টিনের চালে টপ টপ শব্দ,
কিংবা গাছের ডালপালারাও তাদের শব্দ থামিয়ে দিয়েছে। হঠাৎ বাহির থেকে মামার ডাকে ঘুম থেকে জেগে উঠি। রুম থেকে বের হয়ে দেখি মামা বিশাল বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে। আমি অবাক হয়ে গেলাম, মামা এত টাকা কোথায় পেল? এত বড় মাছ তো মামার কেনার কথা না। জীবনে কোনোদিন মামাকে আমি এত দামি মাছ কিনতে দেখিনি। আমার হা হয়ে তাকিয়ে থাকতে দেখে মামা বলে উঠল, কী রে, এভাবে তাকিয়ে থাকবি নাকি মাছটা নিয়ে রান্না করবি? মামার হাত থেকে মাছটা নিতে নিতে মামাকে বললাম, এত বড় মাছ কেন কিনছো মামা? এটা তো অনেক দাম। মামা, আরে আমি কিনি নাই, দুপুরে জব্বর মেয়ে আসছিল না, সে কিনে দিছে। তুই বাড়িতে আসছিস তাই কিনা কিনে দিছে। ও দেখুন অনেক বড় ব্যবসায়ী, বাজারের মেলা টাকা পয়সার মালিক, তয় অহনো আমারে অনেক সম্মান করে। আমার ইচ্ছা না থাকলেও মাছটাকে নিয়ে রান্নাঘরের দিকে ঢুকতে শুরু করলাম। আমি ভালো মতোই বুঝতে পারছি জব্বর মিয়ার নিশ্চয়ই কোনো গোমতলব আছে, তা না হলে সে এত টাকা দিয়ে মাছ কিনে দেবার লোক না। মাছ কাটতে কাটতে হারিয়ে গেলাম আবিরদের বাড়িতে প্রথম যেদিন মাছ কিনে আনা হয় সেদিনে। কি পরিমাণ লজ্জায় পড়েছিলাম তা মনে হলে এখনও একা একা হাসি। বিয়ের 3 কি 4 দিন পরের কথা। আবির সকালে নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হবে, এমন সময় মা ডেকে বলল, বাজান, হাট থেকে আসার সময় মাছ মাংস কিনে নিয়ে এসো। আবির মাথা নাড়িয়ে চলে গেল। আমি আর আম্মা নাস্তা করে উঠানের মাঝে বসে আছি। আম্মা আমার মাথার চুল বেনি করে দিচ্ছে আর তার গল্প বলছে। এমন সময় আবির বাড়ির বাহির থেকে আম্মাকে আর আমাকে ডাকতে ডাকতে বাড়ির ভিতর ঢুকলো। তার মুখে রাজ্যের বিজয়ের হাসি আর হাতে ইয়া বড় একটা বল মাছ। মুখে হাসি নিয়ে আবির বলতে শুরু করলো, আজ এই বল মাছ রুকাইয়া কেটে রান্না করবে আর আমরা খাবো। আমি একবার আবিরের মুখের দিকে তাকাই, আর একবার মাছের দিকে। মাছটা যদি নদীতে থাকতো আর আমাকে একা পেত, তাহলে মনে হয় না 1 মিনিটও সময় লাগতো আমাকে হজম করে ফেলতে। আমি আম্মার হাত শক্ত করে ধরে বললাম, ও আম্মা, আমি পারবো না, আমার ভীষণ ভয় লাগে। আমার কথা শুনে তারা মাছ এলে কি হাসা। আর আমি যতবারই মাছটার দিকে তাকাই ততবারই মনে হয় মাছটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার পেছনে যেয়ে দাঁড়ালাম। আম্মা বলল, আচ্ছা হয়েছে, আমার সাথে আয়। আম্মা আগে আগে আর আমি তার পিছু পিছু। আম্মা মাছটা নিয়ে রান্নাঘরে ঢুকলেন, এরপর কাটতে শুরু করলেন মাছটা। মাছ কাটা শেষ হওয়া পর্যন্ত যেন আমার ভয়ের কমতি ছিল না। শীতের ভিতরেও আমি ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। এরপর জীবনে কত মাছ কেটেছি আম্মাকে সাথে নিয়ে, তখন আর ভয় লাগেনি। তবে জীবনে প্রথম সেই বল মাছ দেখে সে ভয়টাই না পেয়েছিলাম। এখনও মাঝে মাঝে একা একা হাসি যে কথা মনে পড়লে। মাছ কাটা শেষ হতেই রান্নাঘর থেকে মাছ নিয়ে ধুয়ে নিয়ে আসতে কলপারে চলে আসলাম। মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরের দিকে যেতেই মামা বলতে শুরু করলো, মাছগুলো ভালো করে ভাজার জন্য, রাতে জব্বার মেয়ে বাড়িতে খেতে আসব। আমার প্রচণ্ড রাগ উঠেছিল, ইচ্ছে করছিল সব ছুঁড়ে ফেলে দেই, কিন্তু তা পারলাম না। নিজের মনকে শান্ত রেখে চুপচাপ রান্নাঘরের ভেতরে ঢুকে পড়লাম। মামি আর আমি দুজন মিলে খুব ভালোভাবে সেই মাছ ভেজে রান্না করলাম। রান্না শেষ হতেই জব্বার মিয়া হাজির হলো। খাবার খেতে বসে বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। মামির দিকে তাকিয়ে জব্বর মিয়া বলল, রান্নাটা খুব মজা হয়েছে। অনেকদিন পর সে ভালো মন্দ খাচ্ছে। বউটা চলে যাবার পর অনেকদিন বাড়িতে ভালো মন্দ রান্না হয় না। মামি বলে উঠলেন, তাড়াতাড়ি আরেকটা বিয়ে করতে। লাজুক হাসি এসে বলল, ফুপি, কি যে বলো না, আজকাল ভালো মেয়ে পাওয়া যায় কই? মামা বলল, সবই কপাল, তোর বউটা চলে গেছে। আর দেখ, রুকাইয়ার স্বামীটা আরেকটা বিয়ে করে নিয়েছে। এত ভালো লক্ষ্মী একটা মেয়ে, ওর স্বামী এমনটা করবে ভাবা যায়? আমার খুব বিরক্ত লাগছিল এসব কথা শুনতে। আমি মামাকে বললাম, এসব কথা বাদ দাও, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। মামি প্লেটে আরেক পিস মাছ দিতে দিতে বলল, তা ভালো লাগবে কেন? খাচ্ছিস তো মামার হোটেলে, কথা শুনতে কি ভালো লাগবে? মামির কথায় মামা কিছুটা রেগে গেল। সে সাথে সাথে প্রতিবাদ করে বলল, এসব কি বলছো তুমি? আমাদের কোনো সন্তান নেই। রুকায়া যদি আমার মেয়ে হতো, আমি ফেলে দিতাম? মামা প্রতিবাদ করলেও মামির মুখ থেকে খাবারের খোঁটা শোনার পর আর একটা দানাও পেটে যেতে চাচ্ছিল না। কোনো রকমে প্লেটের ভাতগুলো রাইসাকে খাইয়ে দিচ্ছিলাম। রাইসার খাওয়া শেষ হতেই আমি রাইসাকে নিয়ে সেখান থেকে উঠে চলে আসি। আর আমার পরপর মামা খাওয়া শেষ করে চলে আসে। আমি রাইসাকে বউকে নিয়ে শুয়ে পড়ি। একটু পর মামা দরজার সামনে এসে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ঘুমিয়ে পড়েছি কিনা। আমি মামাকে বলি, না মামা, ভেতরে আসেন।
মামা ভেতরে ঢুকে খাটের এক কোণায় বসে বলল, তোর মামির কথায় কিছু মনে করিস না, তুই তো সবই জানিস, তোর মামি এরকমই। আমি না মামা, আমি কিছু মনে করিনি। মামা, মারে, জানি তুই কষ্টে আছিস, তার উপর তোর মামির কথাবার্তা ভালো না। জানিস সে তোকে আর কষ্ট দিয়ে কথা বলে, আমার সামনেই এমন করে। আমি না থাকলে না জানি আরো কত কি বলে। কথাগুলো বলে মামা আমার দিকে অসহায়ের মতো তাকালো। আমার প্রচণ্ড কষ্ট লাগছিল মামার দিকে তাকাতে। আমি মাথা নিচু করে মুখে হাসি ফুটিয়ে বললাম, মামা, কি যে বলো না, তুমি আমার কোনো রকম কষ্ট হচ্ছি না। আমার ছোটবেলা থেকেই মামির মুখে কথা শুনতে শুনতে বড় হয়েছি, এখন এসব আমার সহ্য হয়ে গেছে। মামা, তাহলে তুই এখন ঘুমা, আমি যাচ্ছি, আমার খুব ঘুম চাপছে। মামা উঠে চলে গেলেন। আমি দরজা লাগাতে যেয়ে দেখি মামি আর জব্বার মিয়া তখনও রান্নাঘরে ফিসফিস করে কথা বলেই চলেছে। আমি খুব ভালোভাবে দরজা লাগিয়ে এসে শুয়ে পড়লাম। এই লোকটার কোনো বিশ্বাস নেই, নিশ্চয়ই মামির সাথে বসে কোনো রকম খারাপ কিছুর ফন্দি করছে। ঘরের লাইট নিভিয়ে দিয়ে চুপ করে শুয়ে রইলাম, কিন্তু চিন্তায় কোনোভাবে দু চোখের পাতা এক হচ্ছিল না। মনের ভেতর অজানা এক ভয় কাজ করছিল। নানান রকম চিন্তা করতে করতে রাত গভীর থেকে গভীর হতে থাকলো, কিন্তু দু চোখের পাতা এক করতে পারছিলাম না। বাহিরে যে উকি মেরে দেখব সে উপায় নেই। যদি জব্বার মিয়া বাহিরে থাকে, যেমনটা করলো কলেজে যাবার পথে, খপ করে মেয়েদের শরীরে হাত দিয়ে বসত। যদি দরজা খুলে আমার সাথে খারাপ কিছু করে, সে ভয়ে দরজার সামনে যাবার সাহস হলো না। আর যাই হোক, কারো কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারবো না। যে করেই হোক, যত লড়াই করেই হোক না কেন, নিজের মান সম্মান আমি ঠিকই অক্ষুণ্ণ রাখব। রাত শেষে ভোরের দিকে মসজিদ থেকে ভেসে আসলো ফজরের আজানের সুর। অল্প কিছুক্ষণ পর মামা উঠে পড়লেন, বের হয়ে আসলেন অজু করার জন্য। মনে সাহস পেলাম। আমি উঠে দরজা খুলে বের হলাম। যে ভয়ে, যার ভয়ে সারা রাত পার করেছি সে নেই, হয়তো রাতেই চলে গিয়েছে। মামি একা রুমে ঘুমাচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে আছি। মামা অজু করা শেষ হলে মামা বাড়ির বাহিরে চলে গেল। আমি যে অজু করে নিজের রুমে সে দরজা লাগিয়ে জায়নামাজে বসে পড়লাম। নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাতে বললাম, আল্লাহ, আপনি হেফাজতকারী, আমাকে হেফাজত করুন। আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করার মতো ধৈর্য আর পথ দেখান আমাকে। নামাজ শেষে বিছানায় উঠে শুয়ে পড়লাম। সারা রাত জেগে থাকায় শরীর খুব ক্লান্ত লাগছে। খুব বেশি সময় লাগলো না এবার দু চোখের পাতা এক হয়ে যেতে। অল্প সময়ের ভিতর গভীর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল প্রায় 10:30টার দিকে। বাহির থেকে মামির ডাকে রাইসার ঘুম ভেঙে গেলে রাইসা আমাকে ডেকে তুলে। আমি রাইসাকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে বের হই। ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। ততক্ষণে মামাও চলে আসে। মামি সবাইকে খাবার বেড়ে দেন। রাইসাকে কয়েক গাল মুখে তুলে খাইয়ে দিয়ে নিজে মুখে খাবার তুলতে যাব, এমন সময় মামি বলে ওঠে, তুই আবিরকে ডিভোর্স দিয়ে দে। মামির কথায় আমি অবাক হয়ে যাই, কি বলছে এসব মামি? মামি আবারও বলতে শুরু করে, যেহেতু তার সংসার ছেড়ে দিয়েছিস সেহেতু ঝুলে রেখে লাভ কি? আমি বলে, ওকে ডিভোর্স দিয়ে তুই নতুন করে সংসার কর। মামা খেতে খেতেই মামিকে ধমক দিয়ে বলল, চুপ করো, একদম চুপ। তোমার কি জ্ঞানবুদ্ধি কিছুই হয়নি? বয়স তো কম হয়নি, সব চুল পেকে গেছে, অথচ কথা বলতে শিখতে পারলে না। ওকে কখনো কি নিজের মেয়ের মতো ভাবছো তুমি? মামি, ভাবছি বলেই তো বললাম, সারা জীবন তো আর এভাবে থাকতে পারবি না। পূর্ণ যৌবনা বড় গাছ থাকলে যেমন ছেলেমেয়েরা ইট ছুঁড়ে মারে, ঠিক তেমনই বাড়িতে যুবতী মেয়ে মানুষ থাকলেও মানুষ নানা রকম ইঙ্গিত করে। মামাকে কে কি বললো, কে কি করলো তা আমি দেখে নেব। মামি চেঁচিয়ে বলে উঠল, আপনি কি দেখবেন? হ্যাঁ, দুনিয়ার কোনো কিছুই আপনি বুঝেন না। আমি যা বললামও তাই করবে। আবিরকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর আমরা ওকে জব্বরের সাথে বিয়ে দিয়ে দেব। জব্বরের কম আছে নাকি? মামা শান্ত গলায় বললেন, তোমার কি মাথা ঠিক আছে? কোথায় জব্বার আর কোথায় আমাদের রুকাইয়া? আমার বুঝতে বাকি রইল না গতরাতে মামি আর জব্বারের কি নিয়ে কথা হয়েছে। মামা আর মামি তর্ক করছে, আর আমি সেখান থেকে বসে খেতে পারলাম না। হাত ধুয়ে সেখান থেকে উঠে বের হয়ে আসলাম। ঘরে ঢুকে আমার আর রাইসার জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ভরে নিলাম। জানি এখানে থাকলে মামি একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। আমার পুরো জীবনটা, সেই সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিবে। যেখানে গিয়ে সৎ মায়ের ভয়ে রাখিনি, সেখানে আমি বিয়ে করব তা কল্পনারও বাহিরে। এক মুহূর্ত আর দেরি না করে রুম থেকে বের হয়ে আসলাম। বের হতেই মামা দৌড়ে আসলেন। অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে বলল, মারে, কই যাবি তুই? এখানেই থেকে যা। মামি চেঁচিয়ে বলে উঠল, যে মেয়ে স্বামীর সংসার ফেলে চলে আসে সে মেয়ের এখানে থাকার কোনো দরকার নেই। আমি মামাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদলাম।
তারপর চোখের পানি মুছে মামাকে বললাম, ভয় নাই মামা, এই বাড়ির সম্পত্তির ভাগ তো কখনো চাইনি, আর কোনোদিন চাইবো না। তুমি বরং একটা কাজ করো, সবকিছু তোমার আর মামির নামে লিখে একটা দলিল করে রেখো। যদি বেঁচে থাকি আবার কখনো তোমাদের এখানে আসি, আমি সেগুলোতে সাইন করে দেব। আর আল্লাহর দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও মাথা গোজার জন্য নিশ্চয়ই একটু জায়গা মিলে যাবে। মামার চোখে পানি ছলছল করছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না সেখানে। এক হাতে রাইসার হাত শক্ত করে ধরে অন্য হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক চিন্তা করে দেখলাম এখানে আর নয়, আমাকে ঢাকা যেতে হবে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিভাবে যাব? বাজারে এসে পরিচিত স্বর্ণকারের দোকানে গেলাম। আমাকে এতদিন পরে দেখেও চাচা চিনতে পারলেন। আমি শাশুড়ি আম্মার দেওয়া বালা দুটো খুলে চাচাকে দিয়ে বললাম, এগুলো রেখে আমাকে কিছু টাকা দেন। চাচা অবাক হয়ে গেলেন, কি সমস্যা জানতে চাইলেন। আমি বলতে না চাইলেও সে জোরাজোরি করাতে তাকে সব খুলে বললাম। সেও তার চোখের পানি ধরে রাখতে পারল না। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে আমার বালা দুটো আমাকে ফিরিয়ে দিয়ে বলল, তোমার বালা লাগবে না, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আমি বললাম, না চাচা, আপনি এই দুটো রেখে টাকা দিন। যদি উপকার করতে চান তবে এই বালা দুটো বিক্রি করবে না। আমি শহরে যে কিছু একটা করে এই দুটো নিয়ে যাব। চাচা বলল, আমি যতদিন বেঁচে আছি এই বালা বিক্রি করব না, তুমি যখন পারবে এসে নিয়ে যাবে। আমি চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসে উঠে রওনা হলাম অচেনা শহর ঢাকার উদ্দেশ্যে। শুনেছি ঢাকা শহর নাকি মানুষের ভাগ্য বদল করে দেয়। আমার মতো অভাগীর কপালে কি আছে তা তো শুধু আল্লাহ জানে। ভাবতে ভাবতে একটা সময় বাসের সিটে ঘুমিয়ে গেলাম। শুনেছি ঢাকা শহর নাকি মানুষের ভাগ্য বদল করে দেয়। আমার মতো অভাগীর কপালে কি আছে তা তো শুধু আল্লাহ জানে। ভাবতে ভাবতে একটা সময় বাসের সিটে ঘুমিয়ে গেলাম। চোখ মেলে যখন তাকালাম তখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে। আকাশ কিছুটা কালো, কিছুটা লাল বর্ণের রঙে সেজেছে। রাইসা বুকের মাঝে ঘুমিয়ে রয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে। মেয়েটার আগের মতো চঞ্চল নেই, দেখে খুব মায়া লাগছিল। তাই বুকের সাথে চেপে ধরে কপালে একটা চুমু দিলাম। রাত 9টার দিকে ঢাকায় এসে নামলাম। লাল হলুদ হরেক রকম আলোতে চোখ জুড়িয়ে যাবে যে কারো, তবে আমার প্রচণ্ড ভয় লাগছিল। জীবনে কখনো ঢাকা শহরে আসিনি। কোথায় যাব, কার কাছে যাব, এ শহরে যে আমার পরিচিত কেউ নেই। এত রাতে কোথাও বাড়ি ভাড়াও পাওয়া যাবে না। কে দিবি আমাকে আশ্রয়? নানান রকম প্রশ্ন মাথায় নিয়ে আমি হাঁটা শুরু করছি। মেয়েটা ঘুমে টলমল করতে করতে কোনো রকমে আমার একটা হাত ধরে হাঁটছে। ফুটপাত ধরে মামে হেঁটে চলেছি। কোথাও যাবার কোনো উদ্দেশ্য নেই, গন্তব্যহীন পথে হাঁটছি। কিন্তু এভাবে কতক্ষণ যে ভাবেই হোক, থাকার একটা জায়গা জোগাড় করতে হবে। মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম। দোকানে একজন বয়স্ক মহিলা। তার কাছ থেকে কিছু বিস্কুট আর রুটি কিনে নিয়ে দুজন খেয়ে একটা ব্রেঞ্চে বসে রইলাম। রাত যত বাড়ছে ভয় ততই বেড়ে চলেছে। এ শহরের জীবনের নিরাপত্তা পাবো তো? দেখতে দেখতে একটা সময় দোকানি মহিলা আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে শুরু করলো। একটা সময় সব গুছিয়ে নিয়ে তার ছোট টঙের দোকান বন্ধ করে দিল। এত সময় তার আমার দিকে খেয়াল না থাকলেও এখন ব্রেঞ্চ নেওয়ার সময় আমাকে প্রশ্ন করলো, তুমি কোথায় যাবে মা? কেন জানি মন থেকেই ওনাকে মন থেকে মা বলে ডেকে উঠলাম। বললাম, আমার এই শহরে যাবার কোনো জায়গা নেই। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এভাবে তো বাইরে থাকতে পারবা না। শকুনের দল যে কোন সময় হামলা করে তোমাকে খাবলে খাবে। তুমি এক কাজ করো, আমার সাথে চলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এত রাতে একটা মেয়ে মানুষ বাহিরে রাস্তায় থাকা নিরাপদ নয়, এটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। আবার বৃদ্ধা মহিলার সাথে যাব, তার অসুবিধা যদি হয়। এসব ভাবতে ভাবতে উনি আবার বলে উঠল, ভয় পেও না, আমার সাথে চলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তার সাথে হাঁটা শুরু করলাম। প্রায় 15-20 মিনিট ওনার সাথে হাঁটার পর একটা বস্তির ভিতর প্রবেশ করলাম। আস্তে আস্তে ওনার টিনের ঘরে প্রবেশ করলাম। ঘরটা ভালোই বড়, তবে মানুষও কম না। ওনার মেয়ের সাথে 2 নাতনি। মেয়েটার বয়স আমার মতোই হবে। মেয়েটা আমাকে বলল, আপা, আপনারা দুজন হাত মুখ ধুয়ে নেন, আমি খাবার রেডি করছি। পেটে প্রচণ্ড ক্ষুধা, কি ভাববে জানি না। তাড়াতাড়ি রাইসাকে নিয়ে কোল থেকে হাত মুখ ধুয়ে নিলাম। আলু ভর্তা, মসুর ডাল আর ছোট মাছ রান্না হয়েছে। খুব তৃপ্তি নিয়েই খেলাম। খাওয়া শেষে হবার পর আমার জীবনের সব ঘটনাই বললাম।
শুনে খুব কষ্ট পেলেন ওনারা। সে মাও বলতে শুরু করলেন, কি করবে মা বলো, ভাগ্যে যা আছে তাই হবে। দেখো না, আমার মেয়েটার স্বামী 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, আমি দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করি, আর সন্ধ্যার পর থেকে ওই দোকানটায় চালাই। তাতে করে আল্লাহর রহমতে ভালোই দিন কেটে যাচ্ছে। আমি মাকে বললাম আমাকে একটা ঘর জোগাড় করে দিতে, সাথে যে কোনো একটা কাজ জোগাড় করে দিতে। উনি বললেন কালকেই ঘর জোগাড় করে দিবে, আর সকালে কাজে বের হয়ে দেখবেন কোন বাড়িতে লোক লাগে কিনা। বাড়িতে কাজ করলে অনেক টাকা পাওয়া যাব, তাতে করে আমার দুজনের বেশ ভালো করে দিন কেটে যাবে। ওনাদের ব্যবহারে আমি অনেক খুশি হলাম। এই পৃথিবীতে আমার চেয়েও অনেক অসহায় মানুষ আছে। এই যে যাকে মা ডাকলাম, তার মেয়েটার জীবনে কি কম কষ্ট? এত অল্প বয়সে বিধবা হয়েছে, দুটো মেয়ে, তাদের নিয়ে গার্মেন্টসে কাজ করে দিব্যি দিন চালিয়ে দিচ্ছে। সে তুলনায় আমি অনেক ভালোই আছি। হয়তো স্বামী পাশে নেই, তবুও সে আছি তো। কথাগুলো ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। আজ এক ঘুমে সকাল হয়ে গেছে। ফজরের আজানে উঠে নামাজ পড়লাম। মার তার মেয়ের সাথে ঘরের কাজে হাত লাগাতে চালে মেয়েটা বলল, আপা, আপনি আমাদের বাসায় যে কদিন আছেন মেহমান, আপনি কোনো কাজ করবেন না। নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। যেখানে নিজের বাড়িতে নিজের মামি বলেছে কাজ না করলে খাবার দিবে না, সেখানে অপরিচিত এক বোন, এক মা নিজের মেয়ের মতো বলছে তুমি তো মেহমান, তোমাকে কোনো কাজ করতে হবে না এ বাড়িতে যতদিন থাকবে। এর চেয়ে বড় প্রাপ্তি আল্লাহর দুনিয়াতে আর কি হতে পারে? নিজের মনে অনেক সাহস হচ্ছে। নিজেকে নিজে বলতে শুরু করলাম, আমি এ শহরে আর একা নই। একটা কথা প্রচলিত আছে, আপনের চেয়ে পর অনেক ভালো। আজ তার বাস্তবিক প্রমাণ পেলাম। সবার সাথে সকালে নাস্তা করে নিলাম। পারুলাপা আর মার বের হয়ে গেলেন তাদের কাজে। তাদের বাচ্চা দুটোকে আমাদের সাথে বাসায় রেখে গেলেন। মা বললেন আসার সময় ম্যানেজারের সাথে কথা বলবেন, পাশে একটা ঘর খালি আছে, সেই ঘরটা আমাকে ভাড়া দেবার জন্য। আমি ওদের তিনজনকে সাথে নিয়ে ঘরে বসে বসে গল্প করছি। তিনজনে প্রায় সমবয়সী। রাইসারাও অল্পতেই ওদের সাথে বেশ জমে গেছে। দুপুরে মা খুশি খুশি মনে এসে বলেন ম্যানেজারের সাথে কথা বলেছেন, সে ঘরের চাবি দিয়ে দিছে। আজ রাত থেকেই আমি ওই ঘরে থাকতে পারবো। সেই সাথে একটা বাড়িতে কাজেরও ব্যবস্থা করেছেন। এত খুশিতে আমি মাকে জড়িয়ে ধরে বললাম আলহামদুলিল্লাহ। মা বলেন পরদিন সকালে আমাকে সে বাড়িতে নিয়ে যাবেন। এখান থেকে 10 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। সকালে যে নাস্তা বানিয়ে দিয়ে, দুপুরে রান্না করে, জামা কাপড় ধুয়ে দিয়ে এসে আবার শেষ বিকেলের দিকে যেয়ে রাতের খাবার রান্না করে দিয়ে চলে আসতে হবে। আমি বললাম আমার কোনো সমস্যা হবে না। মা বললেন লোকটার স্ত্রী মারা গেছে, দুটো ছেলে মেয়ে, দুজনে বিদেশে থাকে। তবে এখন বাংলাদেশে 2-3 মাস থেকে আবার চলে যাবেন। মাসে 7,000 টাকা দিবেন, কয়েক মাস পর বাড়িয়ে দিবে। আমি বললাম সমস্যা নেই, তাতে আমাদের চলে যাবে। মার সমস্যা হলে তো আমরা আসি। রাতের খাবার মার পারুলাপার সাথে করে আমি নতুন ঘরে গেলাম। মার পারুলাপা আমাকে সাহায্য করলেন নতুন ঘর গোছাতে। সেই সাথে কিছু প্রয়োজনীয় জিনিসও দিলেন, যদি আমি নিতে চাইনি তবুও জোর করে দিলেন। এই মানুষগুলোর ঋণ সত্যি শোধ করার মতো নয়। পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ এখনও আছেন, এরাই তার বাস্তবিক প্রমাণ। চেনা নেই জানা নেই, একলা একটা মেয়ে মানুষের জন্য মানুষ এত কিছু করে, ভাবতে মনটা প্রশান্তিতে জুড়িয়ে গেল। আল্লাহর দুনিয়াতে আল্লাহ চাইলে সবই সম্ভব। যার কেউ নেই তার আল্লাহ আছেন। পরদিন সকালে মা আমাকে সে বাড়িতে নিয়ে গেলেন। আমাকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে সে তার কাজে চলে গেলেন। আমিও আমার মতো কাজ করতে শুরু করলাম। খুব অল্প সময়ের ভিতর আমার জীবনের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেলেও আমি হতাশ হলাম না। সেই সাথে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস আর আস্থা রাখলাম। নাস্তার টেবিলে সে বাড়ির সকলের সাথে পরিচিত হলাম। লোকটার বয়স বেশ ভালোই হবে, আমার মামার বয়সী। ছেলেমেয়ে দুটো প্রায় সমবয়সী হবে, 2-1 বছরের ছোট বড় হবে। তাদের ব্যবহারও খুব ভালো। প্রথম দিন নাস্তা করে আমার বেশ প্রশংসা করলেন। আমি সকালে নাস্তা বানিয়ে দিয়ে বাসায় এসে রাইসা, পারোলাপার মেয়ে টিনা, টুম্পাকে একসাথে নিয়ে নাস্তা করে ওদের গোসল করিয়ে রেডি করে রেখে আবার চলে আসলাম দুপুরের খাবার রান্না করার জন্য। এভাবেই দিন চলে যেতে থাকলো। এ বাড়িতে সকলে আমার বেশ প্রশংসা করতে লাগলো, কাজের আর রান্নার। সারাদিনের কাজ শেষ করে এসে রাতে আমরা সকলে একসাথে রাতের খাবার খেয়ে গল্পগুজব করতে থাকি।
পারুলাপা মাঝে মাঝে বলে তার গার্মেন্টসে কাজ করতে ভালো লাগে না, কিন্তু অন্য কাজ করবে, তাতে টাকা কম। সেই টাকা দিয়ে মেয়ে দুটোকে সাথে নিয়ে থাকতে খুবই কষ্ট হবে। আমি পারুলাপাকে বলি, কষ্ট হলেও করতে হবে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও। পারুলাপা বলে, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি নারী বলে কি আমার কোনো সম্মান নেই? গার্মেন্টসে কাজ করি বলে কি শরীরটা যাকে তাকে দিয়ে দিতে হবে? তুমি জানো না, সহকর্মী থেকে ম্যানেজার, কারোর চোখ থেকে যেন দেহটা রেহাই পায় না। সকলেই চোখ দিয়ে খুবলে খুবলে খায়। সুযোগ পেলে হয়তো আরও বড় কিছু করে ফেলবে। আমি বললাম, যতটুকু পারো নিজেকে সামলে রেখো আপু। আমাদের গরিবদের থাকার ভিতর আছে এই সম্মানটুকুই। এটুকু হারালে হয়তো আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। এভাবেই দিনগুলো মোটামুটি বেশ ভালোই কেটে যাচ্ছিল। শহরে এসে মা পেয়েছি, একটা বোন পেয়েছি, পেয়েছি আরও দুটো সন্তান। এর চেয়ে শান্তির আর কি হতে পারে? এত কিছুর পরেও রাতের আধারে ঠিকই বুকের মাঝে চিনচিনিয়ে ব্যথা অনুভূত হয় সেই মানুষটাকে ভেবে, যাকে বড্ড বেশি ভালোবেসেছিলাম। যত বেশি সেই মানুষটাকে ভুলে থাকতে চায়, তত বেশি করে তার কথাই মনে পড়ে। আসলে চাইলে আমরা সবকিছু ভুলে যেতে পারি না। কথাগুলো ভাবতে ভাবতে রাইসাকে বুকে জড়িয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন কাজে আসার পর জানতে পারি ছেলে মেয়ে দুজন আজ রাতেই চলে যাবে বাংলাদেশ ছেড়ে। আমি মনে মনে খুশি হলাম, কিন্তু সে খুশি যে খুব বেশি সময়ের জন্য হবে না তা বুঝতে পারিনি। আমি নিজেকেই নিজে বলতে থাকি, সবসময় আমার সাথেই কেন এমন হবে? আমি খুব অবাক হই। সেই সাথে একদম নির্বাক হয়ে যায় যে বাড়িতে আমি কাজ করতাম সেই ভদ্রলোকের ব্যবহারে। গতকাল রাতে তার ছেলেমেয়ে দুজন বিদেশে চলে গেছে, আর আজ দুপুরে কিনা সে আমার ঠোঁটে স্পর্শ করতে আসে। ছি, ভাবতেই অবাক লাগে মানুষ এতটা নীচ আর জঘন্য হতে পারে। বাবার বয়সী একজন মানুষের চোখেও দেহটা নিরাপদ নয়। সকালে নাস্তা বানানোর সময় লোকটা হুট করে এসে পেছন থেকে ঝাপটে ধরে আমাকে। বলতে শুরু করে, রুকাইয়া, তোমাকে রাজরানী করে রাখবো আমার সংসারে, তুমি খুব সুন্দরী। আমি তাকে বলি, এসব কি করছেন, ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব। সে হেসে হেসে বলে, তোমার চিৎকারে কেউ আসবে না, বলে আরো শক্ত করে আমাকে দুহাত দিয়ে চেপে ধরে। আমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যাই। শরীরের সমস্ত শক্তি দিয়ে তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি, সেই সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকি। তারপরে উনি আমাকে ছাড়তে চাচ্ছে না। তখন বাধ্য হয়ে একটা সময় হাতে থাকা রুটি বেলার বেলুনি দিয়ে ওনার মাথায় আঘাত করি। লোকটা আমাকে ছেড়ে দেন। সেই সাথে আমার চিৎকারে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যান। অনেকে বলতে থাকেন ওনারাই খারাপ ব্যবহারের জন্য কেউ এ বাড়িতে কাজ করতে চান না। সেখান থেকে কেউ একজন হয়তো পুলিশে খবর দেয়। অল্প সময়ের ভেতর পুলিশ চলে আসে এবং সব ঘটনা শুনে তাকে ধরিয়ে নিয়ে যায়। মুহূর্তের ভেতর আমার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে আসি। ঘরে এসে চুপচাপ শুয়ে থাকি। আমাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে দুপুরে মা এসে প্রশ্ন করে শরীর খারাপ কিনা। আমি মাকে জড়িয়ে হাউমাউ করে কান্না করে দিই। তাকে সব খুলে বলি। মা শুনে খুব কষ্ট পায়, বলে মানুষটারে বাহির থেকে তো ভালোই দেখায়, কিন্তু মনটা এত খারাপ তা তো জানতাম না। আমি মাকে বললাম, সবই আমার ভাগ্য। মা বললেন, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি অন্য কোথাও কাজ দেখব। আমি মাকে বললাম, মা, আমি আর মানুষের বাড়িতে কাজ করব না, অন্যভাবে প্রতিষ্ঠিত হব। মার কিছু বললেন না, মাথায় হাত রেখে বললেন, দোয়া করি যেন তুই সফল হতে পারিস। আমি চিন্তা করতে শুরু করলাম কিভাবে সফল হওয়া যায়। রাতে পারুল আপাও মন খারাপ করে বাসায় ফিরলেন। জিজ্ঞাসা করলাম কি হয়েছে। পারুল আপা বললেন গার্মেন্টসে আর যাবেন না। নানান রকম সমস্যার কথা বলতে শুরু করলেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, বেশ তো, আর যেতে হবে না, আমরা এখন নিজেরাই কিছু করব। কিন্তু কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, পারুল আপা তো গার্মেন্টসে চাকরি করছে, সে সেলাই করতে পারবে, আর আমিও নকশি কাঁথা সেলাই করতে জানি। পরদিন সকালে আমার জমানো টাকা আর পারুল আপাকে সাথে নিয়ে যেয়ে একটা সেলাই মেশিন আর গজ কাপড় কিনে নিয়ে আসি। আপা অনেক খুশি হলেন নিজের মেশিন পেয়ে। শুরু করলাম দুজন নতুন করে লড়াই। প্রথমে আমরা দুজন নিজেদের খরচ দিয়ে কাঁথার কিছু ড্রেস বানালাম। তা দিয়ে বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করতে থাকলাম। আস্তে আস্তে আমাদের অর্ডার বাড়তে থাকলো। আমরা প্রথমে ছোট একটা দোকান ভাড়া নিলাম। সেই সাথে খুঁজে বের করলাম আমাদের মতো যারা কষ্ট করে সমাজে বেঁচে আছে তাদেরকে। পারুল আপা আর আমি মিলে
তাদেরকে নকশি কাঁথা আর সেলাইয়ের কাজ শিখাতে থাকি। আস্তে আস্তে মার্কেটে আমাদের পণ্যের বেশ চাহিদা বাড়তে থাকে। সেই সাথে আমাদের খারাপ সময়গুলো কেটে যেতে থাকে। পারুল আপাকে এখন আর গার্মেন্টসে যেতে হয় না, মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয় না, রাতে ফুটপাতে চা বিক্রি করতে হয় না। সেই সাথে আমাদের দোকানটাও অনেক বড় হয়। বেজন অসহায় মহিলা আমাদের দোকানে কাজের সুযোগ পায়। এভাবেই কেটে যায় 3টে বছর। আমি আস্তে আস্তে দুঃখের সময়গুলো ভুলে যাবার সর্বোচ্চ চেষ্টা করি। সেই সাথে স্বপ্ন দেখি আরও বড় হবার। যখন দোকানে অসহায় মানুষগুলোর মুখের হাসি দেখি, তখন সত্যি সত্যি আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মনে হয় এরাই তো আমার সব। আমি চিন্তা করি আরও মানুষের কর্মসংস্থান কিভাবে করা যায়। একদিন চিন্তা করি গ্রামে যেতে হবে, মায়ের হাতের সেই বালা দুটো নিয়ে আসতে হবে। সেই সাথে মামাকে সব সম্পত্তিগুলো লিখে দিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ। একদিন পারুল আপাকে সব বুঝিয়ে দিয়ে ছুটে আসি গ্রামে, সোজা সেই দোকানটায় চলে যায়। আমাকে দেখে চিনতে চাচার একটুও ভুল হয়নি। চাচাকে সব বলার পর সে আরও খুশি হয়। আমি যখন চাচার হাতে টাকাগুলো তুলে দিয়ে মায়ের হাতের সে বালাগুলো নিয়ে হাতে পরে নেই, তখন চাচা বলেন, মারে, পাপ বাপকেও ছাড়ে না। আমি চাচার কথা শুনে প্রচণ্ড চমকে যাই এবং প্রশ্ন করি, চাচা, আপনি এমন করে কেন কথা বলছেন? চাচা হাসতে হাসতে বললেন, তোমার স্বামী আবির এখন অর্ধ পাগল হয়ে এ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তার নতুন স্ত্রী সকল সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কথাটা শোনার সাথে সাথে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে আমার সাথে যতই অন্যায় করুক, তবুও সে আমার স্বামী। আমি চাচাকে প্রশ্ন করলাম, আবিরকে কোথায় পাবো? চাচা বলেন, বেশিরভাগ সময়ই বাহিরে থাকে, তবে সন্ধ্যার পর পর আমার কবরের পাশে যেয়ে বসে থাকে। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলাম। মামার বাড়ির পথে রওনা হলাম। হাতে যথেষ্ট সময় আছে সন্ধ্যা হতে, তাই চিন্তা করলাম মামার নামে সব সম্পত্তির দলিলগুলো রেখে দিয়ে যাব, যাতে এখানে আসার জন্য আর কোনো রকম পিছুটান না থাকে। কিন্তু মামার বাড়িতে যে আরও বড় ধরনের চমক অপেক্ষা করছিল, আমি ভাবতেও পারিনি। বাড়িতে ঢোকার পর মামাকে দেখে অনেকটা সময় নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হাউমাউ করে কান্না করতে করতে বলল, তোর মামি তো আর বেঁচে নেই। মৃত্যুর আগে তোকে অনেকবার দেখতে চেয়েছিল, তোর কাছে মাপ চাইবে বলে। আমার প্রচণ্ড খারাপ লাগলো। বললাম, আল্লাহ মামির ভালো করবে। মামাকে বললাম জমির কাগজপত্রগুলো দেওয়ার জন্য। আমি সব কিছু তার নামে লিখে দিতে চাই। মাম্মা হাসতে হাসতে কাগজপত্রগুলো নিয়ে এসে আমার হাতে দিতে দিতে বলল, মারে, মানুষের আসল জমি 3.5 হাত মাটি, আমারও তাই লাগবে। এসব আমার চাই না। দুপুরের পরপর আমি রওনা হয়ে গেলাম আবিরকে খোঁজার উদ্দেশ্যে। খুব বেশি সময় খোঁজার প্রয়োজন হয়নি। কবরস্থানের সামনে যেতেই তাকে দেখতে পাই। বড় বড় চুল, মুখ ভরা দাড়ি। মানুষটা আমাকে দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আমার বড্ড মায়া হলো তার জন্য। ফেলে রেখে চলে আসতে পারলাম না। সঙ্গে করে নিয়ে রওনা হলাম ঢাকার পথে। ঢাকায় নিয়ে এসে ভালো ডাক্তার দেখাতে শুরু করলাম। সেই সাথে নিজের ব্যবসা কিভাবে বড় করা যায় সেই দিক দিয়ে দিনরাত সকলে পরিশ্রম করতে শুরু করলাম। এভাবেই কেটে গেল জীবন থেকে আরও 20 বছর। আর এই তো আমি এখন আপনাদের সামনে একজন পরিচিত মুখ, একজন আইডল। তবে এখানে আসতে আমাকে কম পরিশ্রম, কম ত্যাগ স্বীকার করতে হয়নি। ভিড়ের ভেতর থেকে একজন মহিলা সাংবাদিক বলে উঠল, আপনার স্বামীকে এত সহজে মেনে নিলেন কি করে? একটু হেসে জবাব দিলাম, আমাদের তো বিচ্ছেদ হয়নি। আর আমি প্রায় 3.5 বছর একা থেকে বুঝেছি এ সমাজে একজন স্বামী ছাড়া নারীর অবস্থান কোথায়। অল্প বয়সী থেকে বুড়ো কেউ ছাড় দিতে চায় না। শরীরের সাথে না পারলে চোখ দিয়ে গিলে খেতে চায়। আর আবির ইচ্ছে করে এমন করেনি। দেশে এখনও অনেকে আছেন নানান রকম কুফরি করেন। আবির তার শিকার হয়েছিল। যখন আবির সুস্থ হয় তখন আমরা সব জানতে পারি। আরেকজন বলে উঠল, আপনার স্বামী আর মেয়ে কোথায়? অল্প কিছু সময়ের ভিতর চলে আসবে। মেয়েদের জন্যই তো আজ এত আয়োজন। আমার একটা মেয়ে নয়, 3টা মেয়ে, আর 3জনই ডাক্তার হয়ে আজ বাংলাদেশে আসছে। আবির আর পারুলাপা ওদের নিয়ে সোজা এখানে চলে আসবে। তারপরে এই হাসপাতালের উদ্বোধন করব আমরা। আর এটা সেই জায়গা যা আমার মামা মারা যাবার আগে দিয়ে গেছেন, আমার মায়ের সম্পত্তি, যেখানে আমার 3 মায়ের নামে এ হাসপাতাল নির্মিত হচ্ছে। আপনি সত্যি মহান। জীবনে এত ত্যাগ স্বীকার করার পরেও সবাইকে কত আপন করে নিয়েছেন। আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ। আমি মহান নই, পুরো নারী জাতি মহান।
আমরা হাজারটা ত্যাগ হাসি মুখে স্বীকার করে নিই। এই যে আপনারা পরিবার প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য এই পেশাকে বেছে নিয়েছেন, আপনারা মহান। প্রতিটা মা মহান, প্রতিটা মেয়ে মহান, এক কথায় প্রতিটা নারী মহান। আমরা স্বার্থহীনভাবে ভালোবেসে যেতে পারি। সৃষ্টিকর্তা মহান বলেই আমাদের মাঝে তো ধৈর্য ধরার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। কথা বলতে বলতে আবির আর পারুল বাচ্চাদের নিয়ে গাড়ি থেকে নেমে আসলো। আজ 4 বছর পর 3 মেয়েকে একসাথে পেয়ে আনন্দে বুকে জড়িয়ে নিল। এতগুলো বছর পর কে বলবে এই রুকায়া একটা জীবনে সমাজের সাথে, সমাজের মানুষগুলোর সাথে লড়াই করেছে। আনন্দে পরিপূর্ণ আস্থার পরিবার। সবার চোখের আড়ালে আবির এসে রুকায়ার হাতটা চেপে ধরে বলল, তোমাকে পেয়ে আমার জীবনটা সত্যিই পরিপূর্ণ। রুকায়া আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে মনে মনে বলল, আমি যে আপনাতেই পরিপূর্ণ। জানি না কোনো বেলায় তোমায় পেয়েছি, বেলা অবেলার হিসেব যে রাখিনি। সমাপ্ত। ভুল ত্রুটিগুলোর ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে। গল্পে আমি একজন নারী চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সমাজে এমন হাজারো নারী আছেন, সেই সাথে চোখ দিয়ে গিলে খাবার মতো অসংখ্য পুরুষও আছেন, তবে সবাই একরকম নয়। ধন্যবাদ।